রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন প্রতি মুহূর্তে বলা যেতে পারে যান দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং অবশ্যই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রায় প্রত্যেকে এবং রাজ্য প্রশাসন কিংবা বলা যেতে পারে সরকারের তরফে যে কয়েকটি বিষয় নিয়ে মানুষের কাছে তাদের উদ্যোগের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় সেদিক থেকে তার পাশাপাশি মানুষের কাছে কিছু বার্তা দেওয়া হয় কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে যেসব বার্তা বা নির্দেশ বা আহ্বান ইত্যাদি রাখা হয় সেগুলো অনেকেই বোধ হয় জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে মানেন কিংবা মানেন না। সাধারণ মানুষ যেসব নির্দেশগুলো মানবেন প্রত্যাশা করা হয় সেই নির্দেশগুলো হয়তো কেউ কেউ তার ব্যস্ততম সময়ের কারণে বা তার যান্ত্রিক জীবন ব্যবস্থাপনার কারণে কিংবা বলা যেতে পারে তার জীবনশৈলীর কিছু সিদ্ধান্তহীনতার কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যে যান দুর্ঘটনা ঘটছে প্রতি মুহূর্তে বা যে ঘটনাগুলো সাক্ষী সেখানকার মানুষ তারা কিছু বিষয় প্রত্যক্ষ করে এতে তাদের তরফেই বলা হয় যে তিনি যদি সাবধানতা অবলম্বন করতেন বা তিনি যদি একটু সতর্ক হতেন বা তারা যদি সতর্কতা অবলম্বন করতেন তাহলে এমনটা হতো না। কেউ কেউ বলছেন যে রাস্তাঘাট সংস্কার রাস্তাঘাট আধুনিকীকরণ রাস্তাঘাট মেরামতকরণ ইত্যাদির বিষয়ের সঙ্গে যান দুর্ঘটনার একটা সম্পর্ক রয়েছে। ধরে নেওয়া যাক রাস্তাঘাট খারাপ সেখানে দুর্ঘটনার শিকার হলো, একটি ব্রিজ খারাপ সেই ব্রিজে কোনো যানবাহন ওঠার পর সেই ব্রিজ ভেঙে পড়লো দুর্ঘটনার শিকার হলো এবং ঘটনা ঘটছে। তার পাশাপাশি এটাও তো একটা ঘটনা ঘটছে লেখা থাকে রাস্তার পাশে যে দুর্ঘটনা প্রবণ এলাকা বা রাস্তা সতর্ক হয়ে যানবাহন চালান। এই যানবাহন চালান কথাটা যাদের তরফে দেওয়া হয় তারা সরকারের প্রতিনিধি কিংবা সরকারের দপ্তর, সেখানে গিয়ে দ্রুত গতিতে যানবাহন চালনার ঘটনা তো সাক্ষী মানুষ। আবার যেসব ব্রিজগুলো ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাতে নির্দিষ্ট একটা পরিমাণ বহন করার কথা বলা হয় কিন্তু সেই নির্দেশ কি মানেন সকলে? এই কথাগুলো যখন বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে তখন আজকের একটি অনুষ্ঠান ইতিমধ্যে আপনারা ফ্ল্যাগ নেম অনুসারে দেখেছেন বুঝেছেন বোঝার চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পুলিশ প্রধান অনুরাগ সহ অন্যান্যরা যে অনুষ্ঠান থেকে এই সময় মানুষের জন্য কথাগুলো বলছিলেন মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন রাজ্যের মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন সবকটি বিষয় হচ্ছে মানুষের জীবন এবং এই জীবন নিয়ে সুন্দরভাবে দীর্ঘদিন বাঁচার জন্য কথা। আমরা সেদিক থেকে বলি চলুন সকলে সুন্দরভাবে সুস্থ জীবনে বাঁচি। এই বাঁচার জন্য আপনার আমার প্রত্যেকের দরকার কিছু কথা আর কিছু কথা মানে সেই কথাগুলো হচ্ছে এই যে যানবাহন চালানোর ক্ষেত্রে যানবাহন যে আমরা যারা কাজটা যারা করি চালক হিসাবে যারা আছেন তাদের যে কাজটা সেই কাজটার সঙ্গে কয়েকটি কথা খুব দরকার সেটা মনে রাখতে হবে প্রত্যেককে মনে রাখতে হবে। আপনার জীবন হয়তো আপনার হাতে আপনার কাছে আপনার মনন আপনার চিন্তাধারা তার মাধ্যমে আপনার জীবন বোধ হয় দীর্ঘস্থায়ী হতে পারে। কেউ কেউ বলবেন যে তার একটা আলাদা আধ্যাত্মিক ভাবনাও থাকতে পারে আমি সেদিকে থেকে যাচ্ছি না আমি শুধু এতটুকু বলছি বা এইটুকু আপনাদের এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে কথা বলার আগে কয়েকটি কথা যখন বলতে হয় তখন আমি এই বিষয়গুলোর ক্ষেত্রে আজ আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করছি আপনাদের কাছে বলার চেষ্টা করছি চলুন না সকলে মিলে একটা চেষ্টা করি সকলে মিলে কথা বলি যে যানবাহন যারা চালান বা চালক যারা তারা বিভিন্ন নিয়মকানুন মানবেন নিয়মকানুন মেনে সে কাজটা করবেন এবং অবশ্যই আপনার আমার প্রত্যেকের কাছে যে কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ সেটি হলো দুর্ঘটনার আসে সকলকে ভূমিকা নিতে হবে শুধু সরকার প্রশাসন ইত্যাদির ক্ষেত্রে সাধারণ মানুষ একজন নাগরিক হিসাবে আমি বলি একজন নাগরিক হিসাবে দায়িত্ব আছে। কেন দায়িত্ব আছে? ধরে নেওয়া যাক কোন একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিকে বা বলতে পারেন সে রাস্তা ফাঁকা আমরা যেভাবে বলি বা সে রাস্তায় যানবাহন কম চলাচল করে। এখন এই যানবাহন কম চলাচল করছে বা আমাদের আক্ষরিক অর্থে আমরা যাকে বলি রাস্তা ফাঁকা তার অর্থ এই নয় যে অন্য কোনো যানবাহন চালককে
সেই রাস্তা দিয়ে অতি দ্রুত, অবাধ এবং কোনো প্রকার নিয়ম নির্দেশ না মেনে চালানোর কথা বলা হচ্ছে। এই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে। তার পাশাপাশি এটাও ঘটনা, এটাও বাস্তব যে এসব ঘটনা ঘটার পর যতটা সতর্কতা অবলম্বন করা হয় তার চেয়ে প্রাক মুহূর্তে আগে আগাম সতর্কতা বোধ হয় সেই অর্থে করা হয় না। কে দায়ী সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন। সরকারের উদ্যোগে আজ কয়েকটি সরকারের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের একটি অঙ্গ আজ স্বামী বিবেকানন্দ ময়দানে হয়েছে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী, পুলিশ প্রধান সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে বক্তারা যেসব বিষয়গুলো বলছেন সেই বিষয়গুলোর সঙ্গে আপনারা হয়তো অনেকে শুনেছেন, অনেকে জেনেছেন। সেদিক থেকে আজকের এই প্রেক্ষাপট বোধহয় খুব গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর মধ্যে অবশ্যই সড়ক দুর্ঘটনা রোধে সকলকে আরও সতর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রী এই আহ্বান রেখেছেন। যান চালকদের লাইসেন্স নিয়ে নজরদারি রাখার উপর ট্রাফিক পরিবহন দপ্তরকেও যে কার্যত নির্দেশ দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে, সেটাও কিন্তু খুব প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। আর আমি তার সঙ্গে যুক্ত করে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনার সাপেক্ষে বলছি যে সকলেরই মানুষের সুরক্ষা সরকারের উদ্যোগ, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকেরই বোধহয় একটা বাড়তি দায়িত্ব রয়েছে। যান দুর্ঘটনা রোধে সকলকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্ব পালন করার মাঝেই আপনার আমার প্রত্যেকের জীবন সেখানে রক্ষিত হবে। সাবধানতা অবলম্বন দরকার যাত্রী, চালক সকলের। আপনিও নিশ্চয়ই আশা করি এই বিষয়ে আপনি সহমত পোষণ করবেন এবং অবশ্যই আজকের অনুষ্ঠানে কথা বলবেন। আপনার কথা প্রত্যেকের কাছে সুন্দরভাবে ফুটে উঠবে। আমি বিশ্বাস করি আপনার আমার প্রত্যেকের আলোচনার সাপেক্ষে যে কথাগুলো আজকের আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দরকার, প্রত্যেক যানবাহন চালকদের কাছে পৌঁছে দেওয়া দরকার, প্রত্যেক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, সেদিক থেকে বোধহয় আজকের এই অনুষ্ঠান শুধু মুখ্যমন্ত্রীর বক্তব্য, পরিবহন মন্ত্রী বক্তব্য, পুলিশ প্রধানের বক্তব্যই শুধু নয়, আপনার আমার প্রত্যেকের বোধহয় কিছু একটা স্মরণ করে দিয়েছে যে চলুন, আপনারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি এই বিবেকানন্দ ময়দানে অনেক কিছু কাজে মুখ্যমন্ত্রী, ট্রান্সপোর্ট মিনিস্টার অনেক কিছুই বলেন, কিন্তু আলটিমেট দায়িত্বটা আমাদের। আমি আপনার 3টা পয়েন্ট করবো। একটা পয়েন্ট হইল যে হেলমেট না করলে এদেরকে নিয়ে হ্যারাস করে, হেলমেট না করলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে হয়তো উপরে যেতে পারে। 2 নম্বর, সামনে গাড়ি যখন দেখতে গাড়ি, তারপরে এটার নামছে ওভারটেক। এইগুলো তো মুখ্যমন্ত্রী শিখেছেন, এগুলো আমাদের জানা উচিত। ওভারটেক, আমি এখানে রাস্তায় হয় যাত্রা কোচিং এ গাড়িগুলো কেন দাঁড়াইছে। তারপরে হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, তারপরে এটার নাম কি আপনার একটা সাদা দাগ আছে সপ্তাহে, সাদা দাগের একটা চাষ করলে ফাইন করো। তারপরে এটার নাম কি তুমি যদি ওভারটেক করো তোমার ফাইন করো। তুমি যদি এটার নাম কি যাত্রা কোচিং এর দ্বারা তোমাকে ফাইন করছো। আমাদের রাস্তাটা এই মুড়ে রাস্তা, অন্য কোনো দেশে যখন আমি যদি এখান থেকে ডিস্ট্রিক্টের সাইড ফার্স্ট এটার নাম কি গভর্নর হসপিটাল একটা, তারপরে এটার নাম কি বিবেকানন্দের মধ্যে একটা, তারপরে মনে একটা, তারপরে আরএনএস, অনেক জব ব্যাপার। তারপরে বাবুরা যেখানে রাস্তা ক্রস করার জায়গায় এখানের মধ্যে গাড়িগুলো রাখে। সচেতন মুখ্যমন্ত্রী এবং ট্রান্সপোর্ট মিনিস্টার হেলমেট যে না করে সে অ্যাক্সিডেন্ট করলে সে ঘুরে যেত। কিন্তু আরো অনেক কিছু আছে, ওয়াই ভাবাচ্ছে, ওয়াই এইগুলো তো আপনার দৃষ্টি দেওয়া উচিত। বেশিরভাগ লোকরা খালি হেলমেট, যে যদি এই ওভারটেক করে তাদের ফাইন করা উচিত। তারপরে এটা হচ্ছে যাত্রা কোচিং এর যে গাড়িগুলো দ্বারা এদেরকে ফাইন করা উচিত। তারপরে এটার নাম শীঘ্র হন, আরে তোমার সামনে গাড়ি কিন্তু উঠতে সেগুলো আমাদের রাজ্যের ট্রাফিক ডিপার্টমেন্ট যে কলকাতা, যেমন আমাদের অন্যান্য এরা যে কলকাতা থেকে শিক্ষা এসেছে, আই রিকোয়েস্ট কিয়া যে আপনার লোকেরা কলকাতা পাঠান, ভালো থাকবেন। এবং আজ এই অনুষ্ঠানটির মাধ্যমে যে বিষয়টা সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন মন্ত্রীরা, সেটা অবশ্যই সরকারের উদ্যোগ। আমি বলছি
সরকারের উদ্যোগের কথা বলা হয়, সরকার সেই উদ্যোগের কথা শোনান, সরকার সেই উদ্যোগের কথা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সেদিক থেকে বোধহয় আজকের বিষয়টি আরো বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। আরো বেশি গুরুত্বপূর্ণ আপনার আমার প্রত্যেকের জীবন সুরক্ষার জন্য সরকারের উদ্যোগ যে নেওয়া হয়েছে, সেই সুরক্ষার সত্যিয়ত্বে রক্ষিত করার জন্য বোধহয় আরো বেশি দায়িত্ব রয়েছে আপনাদের প্রত্যেকের বা আমাদের প্রত্যেকের। সেদিক থেকে আজকের বিষয় নিয়ে আমরা অতিথিদের বক্তব্য শুনবো, আপনাদের কথাও শুনবো। অনুষ্ঠানে আপনি আপনারা এখানে এসেছেন। আমরা আগেও দেখেছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মানে আপনি যদি একটা গাড়ি কিনেন, অফিসে যাবেন, তার রেজিস্ট্রেশন, একটা স্কুটার কিনলে তার রেজিস্ট্রেশন, নমস্কার, কে বলছেন? বা সেটাকে আবার রিনিউ করার, এই ধরনের মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অনলি এরকমই ছিল। এবং পরিবহন মন্ত্রী এই কথাটা বললো, সেটা শুধু মন্ত্রীর কথা না, সেটা আমরা সমস্ত জনগণই যদি সচেতন না হই, তাহলে মন্ত্রী স্কাইপি এবং থানা দিয়া সমস্যা সমাধান করা সম্ভব না। আমরা যারা যান চালক, আমরা সচেতন হইতেইব, আমাদের সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করতেইব। আর মন্ত্রী মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে দাবি করবো, আমাদের যে ট্রাফিক গুলো বসাইতে হয়েছে, ট্রাফিকের হয়রানিটা কমাইতে হইব। কারণ ট্রাফিকের হয়রানির কারণে মানুষ দ্রুত গতি আরো আজকে দেখা গেছে বিগেল চব্বিশে যদি আমরা লাই, সাধারণ মানুষ লাইসেন্সের লেগে যায়, বিগেল চব্বিশে গেলে পরে হয়রানি হয়। তারপরে তাদের যে ইন্স্যুরেন্স করতে গেলে হয়রানি হয়, এগুলাকে একটু সরলীকরণ করতে হবে। তাহলে দেখা গেছে একটা লোক, তার লাইসেন্স নাই, এখানে ট্রাফিক আছে, ট্রাফিকের হাত থেকে বাস থেকে তার দ্রুত গতিকে সাইকেল চালাইতে অ্যাক্সিডেন্ট হয়েছে। এগুলো যদি আপনি একটু সরলীকরণ করে, তাহলে কিন্তু দেখা গেছে অনেকটা সমস্যার সমাধান হইব। আর সমস্ত জনগণ যদি সমস্যার সমাধান করে, আমরা মন্ত্রী মিনিস্টার তা পারবে না, কারণ মন্ত্রী তো আর রাস্তায় থাকতে পারবে না। আর সারা ত্রিপুরার রাস্তায় পুলিশ প্রশাসন যে সম্ভব হতো না, যদি আমরা জনগণ সচেতন না হই। তবে আমরা এটাই জানবো, অন্তত এই যে লাইসেন্সের ব্যাপারগুলো, এগুলো সরলীকরণ করুন, ইন্স্যুরেন্সের ব্যাপারগুলো, এগুলো একটু দেখুন, মানুষ যাতে অনেক সুন্দরভাবে মানুষ জীবন জীবিকা চলতে পারে। এই জায়গাটা একটু দেখলে মনে হয় একটু একটু পরিবর্তন আসতে পারে বলে আমরা মনে করি সাধারণ মানুষ হিসাবে। এরকমই ছিল, কিন্তু গত বছর আমি দেখেছি, আমি মাননীয় মন্ত্রী বাহাদুর কে আমি ধন্যবাদ দেব, এই ধরনের যে ইনোভেটিভ আইডিয়া, যে আমরা শুধু একমাত্র এই রেজিস্ট্রেশনের জন্য আমরা বসে থাকি না, আদার যেসব সেফটি মেজার, দায়বদ্ধতা নিয়ে ওনারা কিন্তু এই কাজটা করছেন। এর আগেও বিকেল ইনসেপ্টার্স ওনারা দিয়েছেন, এবং সেগুলো অর্ধেকটা ওনাদের কাছে আছে, আর বাকিটা সমস্ত পুলিশ দপ্তরকে দিয়েছে। আজকেও আমি অবাক হয়ে গেলাম যে রোড সেফটি অ্যাম্বুলেন্স এখানে দিল, প্রায় 16টা এখানে, 8টা আমাদের যে ফায়ার ব্রিগেড দপ্তরকে দেবে, আর 8টা পুলিশ ডিপার্টমেন্টকে বিভিন্ন থানার তত্ত্বাবধানে থাকবে। এবং যেটা মাননীয় মন্ত্রী বলেছেন যে ন্যাশনাল হাইওয়ের উপর এগুলোর গতিবিধি বেশি দেখা যাবে, কারণ সেখানে আমরা জানি যে বেশি অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা। আমি মাননীয় মন্ত্রী বাহাদুর এবং ওনার যে পুরো টিম, পরিবহন দপ্তরকে আমি ধন্যবাদ দেব, যে অনেক কিছু চিন্তা ভাবনা যদি করেন। মাননীয় প্রধানমন্ত্রী তো করছেনই, কিন্তু করছেন, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করব কি করব না সেটা আগেও হতো, কিন্তু আমরা কিন্তু এটা দেখিনি। এবার কিন্তু আমরা নতুন নতুন যেসব বিষয়গুলো আসছে, দপ্তরের উদ্যোগে করেছে সত্যি, এবং আলটিমেটলি কাদের জন্য? যারা সাফারিং পিপল, যারা আজকে রাস্তায় পড়ে থাকে। আমরা প্রায়ই দেখি, বিধানসভায় এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, অ্যাম্বুলেন্স যায়, কিন্তু তার আগে আমাদের ফায়ার ব্রিগেড দপ্তর থেকে যায়, খোলা যে গাড়ি, তার উপর সেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সেখানে উঠিয়ে ওনারা বিরাট মানে সার্ভিস দেন। আমাদের ফায়ার সার্ভিসের যারা কর্মচারী বৃন্দরা আছেন,
কিন্তু তারপরেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো এখন এই জায়গার মধ্যে যদি এই ধরনের যে সিস্টেম, এখন জিপিএস সিস্টেম ব্যবহার করে যে তাৎক্ষণিক সেখানে পৌঁছে যাওয়া এবং খোলা আকাশের নিচে গাড়ির মধ্যে বসিয়ে দেখতেও বিশ্রী লাগে, সেটা আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ সেটা শেষ হবে না, আরো অনেক করতে হবে, আজকে 16টা দিয়ে হবে না। কিন্তু এই যে প্রচেষ্টা, সাংঘাতিক বিষয়। সব জায়গার মধ্যে আমার এখন একটা বেসিক লাইফ সাপোর্ট যে বিএলএস সিস্টেম, সেখানে পৌঁছে যাওয়ার পরে ওই যে যিনি উইন্ডেড হয়েছেন সেই উইন্ডেড পার্সনকে ভিতরে নেওয়া আসা, তাকে রিসাসিটেশন থেকে আরম্ভ করে সেখানে যদি তার অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেনের সেই সুবিধা আছে, ব্লিডিং হচ্ছে ব্যান্ডেজ দিয়ে আপৎকালীন, এটা মানে যদি ওইটা বিএলএস এএলএস না, অ্যাডভান্স লাইফ সাপোর্ট না, কিন্তু বিএলএস গোল্ডেন আওয়ারের 1 ঘন্টার মধ্যে যদি পৌঁছে দেওয়া যায়, এটা বিশাল ব্যাপার। তো এই জায়গার মধ্যে আমি বলবো যে এই ধরনের উদ্যোগের প্রশংসা না করে কোনো অবস্থায় আমার মনে হয় এটা খামতি থাকবে। আমাদের বলা উচিত যে এই ধরনের উদ্যোগ সত্যি আমাদের ত্রিপুরা সরকারের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একের পর এক ভেহিকেল ইন্সপেক্টরকে থেকে আরম্ভ করে সব ওনারা করছেন। আগামী দিনেও আরো বেশি নাম্বারে ওনারা এই কাজটা করবেন এবং ত্রিপুরার মানুষের জন্য যারা ঘর থেকে বেরোয়, আমরা আগে শুনতাম আমরা বিভিন্ন, আমার এখনো মনে আছে যে গত অগাস্ট মাসে আমরা জানি যে রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছিল এবং ঠিক তারই পর সময়ে অগাস্ট মাসের শেষের দিকে এই মাঠেই একই স্থানে পরিবহন দপ্তরের তরফ থেকে আমরা 16খানা গাড়ি প্রদান করেছিলাম, মডার্ন ইন্টারসেপ্টর যুক্ত করে ভেহিকেল, বুলেরো গাড়ি 8খানা আমরা পুলিশকে দিয়েছিলাম এবং 8খানা আমরা নিজেদের ট্রান্সপোর্ট দপ্তরের জন্য রেখেছিলাম। গত 4 মাস আগে রোড সেফটি কাউন্সিলের মিটিংয়ে বাই ভার্চু অফ পোস্ট ট্রান্সপোর্ট মিনিস্টার, সেটার চেয়ারম্যান এবং পুলিশের আধিকারিকরা, রাজ্য সরকারের বিভিন্ন সেক্রেটারিগণ যার মেম্বার রয়েছেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে সারা রাজ্যে রোড সেফটির অঙ্গ হিসাবে অ্যাম্বুলেন্স আমরা প্রদান করব এবং সারা রাজ্যের প্রতিটি মহকুমায় বিভিন্ন যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, স্থানগুলো রয়েছে, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ের উপর, ওই জায়গাগুলোতে এই অ্যাম্বুলেন্সগুলোকে ডিপ্লয় করা হবে। আমি ধন্যবাদ জানাবো সচিব এবং কমিশনার মহোদয়কে এবং আমাদের বিভিন্ন স্তরের যারা আধিকারিকরা আছেন পরিবহন দপ্তরের, খুবই তৎপরতার সঙ্গে এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করেছি এবং 4 মাসের মধ্যে এই রোড সেফটির অঙ্গ হিসাবে এই অ্যাম্বুলেন্সগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে জনগণের জন্য, রাজ্যবাসীর জন্য উৎসর্গ করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডিজিপি সাহেব বলেছেন যে ভারতবর্ষের যে রোড অ্যাক্সিডেন্ট এবং ত্রিপুরা রাজ্যের যে রোড অ্যাক্সিডেন্ট, মৃতের যে সংখ্যা, সেটা দিনের পর দিন কিন্তু আমরা মোটামুটি কন্ট্রোল করে নিচ্ছি তার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং পুলিশ, ট্রাফিক, পরিবহন দপ্তর যৌথভাবে আমরা মনে করি যদি আমরা কাজ করতে পারি বা আমরা যে কাজ করছি সেটা আগামী দিনে রাজ্যের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা একটা আমূল পরিবর্তন আনতে সক্ষম হব। কারণ আমরা দেখে থাকি বিগত দিনে আমরা কি দেখতাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার চোখের সামনে ইনজুর্ড ব্যক্তিটা কাতরাচ্ছেন, তার শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, হয়তো মাথা ফেটে বা অন্যভাবে রক্ত বেরোচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু আমাদের কেউ, আমরা দেখে দেখে এখানে ভিডিও ক্যামেরা করছি, লাইভ করছি, ছবি তুলছি, কিন্তু তাকে হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয়তা বোধ করছি না। মানুষের মধ্যে এটা ছিল একটা সময়। কারণ কি? পুলিশের ভয়, আমাকে আমার রেকর্ড স্টেটমেন্ট করা হবে, আমাকে পুলিশ নাজেহাল করতে পারে, তাই আমার দরকার নেই পুলিশি ঝামেলার মধ্যে পড়ার, এই একটা মানসিকতা ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই পুলিশ, ট্রাফিক এবং ট্রান্সপোর্ট দপ্তরের যৌথ প্রয়াসে আমাদের মানুষের মধ্যে যে সচেতনতা, অ্যাওয়ারনেস,
সেই জিনিসটা আমরা আনতে পেরেছি। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে বর্তমানে যদি কোনো ধরনের ইনজিউর্ড ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয়, সবার আগে তাকে হাসপাতালে পাঠাও, তাতে কোনো ধরনের পুলিশি হয়রানি করা হবে না। তার বাইরে গুড সামারিটান 5,000 টাকা গুড সামারিটান হিসেবে তাকে পুরস্কৃত করা হবে। আপনারা জানলে খুশি হবেন, নিশ্চয়ই আপনারা জেনেছেন যে ভারতবর্ষের সরকার এই গুড সামারিটান যে প্রকল্প বা তার যে অ্যামাউন্ট 5,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করে দিয়েছে। অর্থাৎ এখন যদি কোনো ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয়, রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়, যে ব্যক্তি তাকে গোল্ডেন আওয়ার মানে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে, ওই ব্যক্তিকে 25,000 টাকা পুরস্কৃত করা হবে পরিবহন দপ্তরের তরফ থেকে। এটা শুধু টাকার জন্য নয়, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, যে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার জন্য। रोड सेफ्टी एक बहुत ही महत्वपूर्ण विषय है, जैसा कि मिस्टर चकमा ने अभी बताया। और भारत में प्रति 3.5 मिनट में एक आदमी की जान जाती है। 3.5 मिनट में एक आदमी रोड ट्रैफिक एक्सीडेंट में मारा जाता है। त्रिपुरा में भी अभी जो फिगर है, लास्ट ईयर की फिगर के हिसाब से 3 दिन में 2 लोगों की मृत्यु होती थी। अभी इस साल घट गया है, 4 दिनों में 2 लोगों की मृत्यु अभी भी रोड ट्रैफिक एक्सीडेंट में हो रही। लेकिन माननीय मुख्यमंत्री महोदय के नेतृत्व में गवर्नमेंट के विभिन्न डिपार्टमेंट संयुक्त रूप से एक मुहिम चलाए हुए हैं, और जिसके फलस्वरूप त्रिपुरा का परफॉर्मेंस रोड सेफ्टी में नेशनल एवरेज से बहुत ऊंचा है, बहुत अच्छा है। और इसके लिए जो 4 E's बोला जाता है, उसमें होता है एजुकेशन, इंजीनियरिंग, एनफोर्समेंट एंड इमरजेंसी सर्विसेज। तो ये 4 E होते हैं जो कि रोड सेफ्टी के लिए सबसे इम्पोर्टेंट होते हैं। और इन चारों दिशाओं में, चारों ही सब्जेक्ट पर हमारे सभी डिपार्टमेंट मिलकर कार्य कर रहे हैं। কথা বলুন। হ্যালো, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি আপনি যে আজকে টপিকটা কি আসলো, বিষয়টা কথা? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আজকে টপিকটা কি যদি এখন বলুন। আজকে টপিক বিষয় রয়েছে যে মানুষের সুরক্ষায় সরকারের উদ্যোগ রয়েছে, তারপরেও মানুষেরও একটা দায়িত্ব থাকে, বিশেষ করে যান দুর্ঘটনা রোধ করার জন্য আজকে ব্যবস্থা বা উদ্যোগের কথা সরকারের তরফে বলা হয়েছে। বিষয়গুলো নিয়ে আলোচনা কিছু বলবেন? না, আমি বলছি মানুষ এখন বিশেষ করে দেখা যাচ্ছে যুব সমাজের মধ্যে যে একটা জিনিস দেখা যায় যে যুব সমাজ যখন একটা বাইক নিয়ে বের হয়, আমরা প্রায়শই দেখে থাকি শহরাঞ্চল বলুন কিংবা গ্রামাঞ্চলে বলুন, যুবকরা যখন বাইক নিয়ে বের হয়, হ্যাঁ, ওরা মনে করে কি জানি না কি জানি উড়োজাহাজ নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, যেভাবে তারা স্পিড থাকে বাইকের 80, 90, 120, 120, হ্যাঁ, মনে হয় তারা ব্যবসা থেকে প্রগতি দিয়ে ঘুরে। হ্যাঁ, আমি বুঝি না তাদের মা বাবা কেন তাদের বাইক দেয়। তো আমি কিছু কার্ডিয়ার সাথে কথা বলে এটা বুঝতে পারলাম যে ওরা নাকি মা বাবার উপর চাপ সৃষ্টি করে, মা বাবাকে ভয় ভীতি দেখায়। হ্যাঁ, পিসপার করে ফেলবে, সুইসাইড করে ফেলবে, বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। হ্যাঁ, এই যে উশৃঙ্খল কিছু যুব সমাজের মধ্যে দেখা যায়, এই যে বাইকের স্পিড, ওভারটেকিং, এটাকে দেখি মানে বলিউডের হিরো মনে করে বাইকের স্পিড দিব, ওভারটেকিং করবো, নানান কিছু দেখা যায়। এর তো আমরা দেখছি আমাদের টিভি সংবাদ মাধ্যম খুললে কিংবা মোবাইলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে শুধু বললেই শুধু টিভিটা জানতো ঘটনা। এখন সরকারকে তো দোষ
দিয়ে লাভ নেই। সরকারের সংখ্যাগরিষ্ঠ সরকার, পুলিশ প্রশাসন, তাদের দোষ দিয়ে লাভ নেই। দোষটা তো আমরা সাধারণ নাগরিকের। আমরা নিজেরাই তো সচেতন নয়। সরকার আর কি করবে বলুন? আমরা তো কি করি, সরকারকে দোষ দিই, পুলিশ প্রশাসনকে দোষ দিই, কিন্তু অ্যাকচুয়ালি দোষটা তো সরকারের বা পুলিশ প্রশাসনের না, আমরা মানুষের দোষ। এই যে আজকে দেখলাম আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়, সুশান্ত চৌধুরী বললেন যে 1 ঘন্টার মধ্যে রোগীকে, দুর্ঘটনার আহত হয়ে 1 ঘন্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারলে, এবার তারা হাসপাতালে নিয়ে যেতে পারবে, তাদের 25,000 টাকা করে দেওয়া হবে, তাই তো? এবার আজকে উনি কেন বললেন? আজকে আমাদের মানুষের মধ্যে মনুষ্যত্বটা নেই, মানবতা বোধটা নেই। কেন 25,000 টাকা দিয়ে রাস্তায় আহত হওয়া রোগীটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে? এক সময় তো মানুষ নিজের স্বার্থ জ্ঞান ধারণা ভুলে ছিল অতীতের মানুষ। আজকের মানুষ তো সব স্বার্থবাদী হয়ে যাচ্ছে, দিনের বৃদ্ধ মানুষ স্বার্থবাদী হয়ে যাচ্ছে। মানুষ নিজের কর্তব্য ভুলে গেছে। মানুষের জন্য, জীবনের জন্য এই জিনিসটা মানুষ ভুলে গেছে। তো এখন মানুষের কি হচ্ছে, সরকার বলে দিতে হচ্ছে যে 25,000 টাকা দিলে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর এই টাকাটা কোথা থেকে আসছে? এই টাকাটা তো আমরা রাস্তায় সাধারণ জনগণের পকেটের টাকা, ট্যাক্সের টাকা। 25,000 টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। এখন কি করবে? রুগী অংশের মানুষ ভোগে পড়ে এই 25,000 টাকার জন্য মানুষকে পাশে নিয়ে যাইবে। এবার হতে পারে এবং করতে গিয়ে নিজেরাই করে মরিবে, নিজেরা হসপিটাল নিয়ে যাইব, বন্ধু বান্ধব ভর্তি রাখলো, নিজেরা মানে সেই এক্সিডেন্টের চিকিৎসা এখানে হসপিটাল থেকে 200 টাকা পেয়ে লইয়া যাইব এবং এই নিয়ে টাকা আদায় করবো। এইসব ঘোষণা দিয়ে একটা অন্য ভাবলো মাননীয় মন্ত্রী কিংবা সরকার করতে পারতো। আমি আমার অভিমত এভাবে জানালাম। ধন্যবাদ, শুভরাত্রি। सभी डिपार्टमेंट मिलकर कार्य कर रहे हैं और ये एक बहुत खुशी की बात है कि लास्ट ईयर जो डेथ हुई हमारी रोड एक्सीडेंट में वो 2023 के मुकाबले करीब 13% कम थी। और इस साल जून मंथ तक day before yesterday जो डेथ हुई है रोड ट्रैफिक एक्सीडेंट में वो करीब 30% कम हुई है पहले 6 महीनों में। इसके अलावा नंबर ऑफ एक्सीडेंट में भी 10% से ज्यादा की कमी आई। तो इसमें हम सभी लोग इकट्ठा मिलकर कार्य कर रहे हैं। जहां तक ट्रैफिक एनफोर्समेंट का सवाल है, ट्रैफिक हम सब मिलकर पुलिस হ্যাঁ বল। হ্যালো, কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যাঁ স্যার, আমি দামোদর থেকে সমরেশ্বর বাবু। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বর্তমানে টিভি, রেডিও, সংবাদপত্র ইত্যাদি মিডিয়াগুলি খুললেই বেশি আসে দুর্ঘটনার খবর। এই দুর্ঘটনাগুলি পথযাত্রী এবং চালকদের কোনো না কোনো ক্ষতি বলে অ্যাক্সিডেন্টগুলি হয়ে থাকে। এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। ট্রাফিক সিগন্যাল মেনে চলা, যত্রতত্র ট্রাফিক আইন না ভাঙা, কোনো প্রকার নেশা গ্রহণ করে গাড়ি চালানো থেকে বিরত থাকা, চালক এবং যাত্রী উভয়ই রাস্তা পারাবারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, এটাই দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তাছাড়া পুরাতন যানবাহনগুলি ঠিক আছে কিনা তাহার দিকে নিয়মিত চেক করতে হবে। নমস্কার। पुलिस त्रिपुरा पुलिस की ओर से काफी कोशिश कर रहे हैं कि रोड ट्रैफिक के जो रूल्स हैं उसको हमारे ड्राइवर और पेडेस्ट्रियन सभी उसको अच्छी तरह से फॉलो करें। আমার যখন চাকরির ক্ষেত্রে যখন ফোন আসতো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন যেতাম তো মেয়েগুলো ভেসে মুখের ভিতরেই সব প্রথমে আঘাতটা আসে,
সেখানে মুখের যত হাড়গুলো আছে প্রথমে সেখানে ল্যাসারেশনও হয়, কিন্তু সেগুলো ট্রিটমেন্টের আগে হেড ইঞ্জুরি হয়। তো সেইগুলো পরবর্তী সময়ে যদি করে কোনো কিছু যায় না, কিন্তু হেড ইঞ্জুরি যদি হয়, এবং সেটা হেড ইঞ্জুরি একমাত্র বাঁচাতে পারে যদি আমরা এই হেলমেটটা আমরা পরি। চালক তো পরে, কিন্তু পেছনের মনে করে আমি আমার পড়ার কোনো দরকার নেই। কিন্তু এই যে আজকে আমি বলবো যে এই যে অ্যাওয়ারনেস, যে পেছনে যে বসবে তারও কিন্তু হেলমেট পরা বাধ্যতামূলক, আইন তো করেছে, কিন্তু সেখানেও ট্রাফিকেরও কিন্তু অনেক সময় দেখি যে ঠিক আছে প্রথম জন যেহেতু করেছে ঝামেলা কেউ চায় না, নমস্কার, কে বলছেন? তো বেরিয়ে নমস্কার, আমি কিন্তু দেখুন, শহরে মানুষের সুরক্ষায় সরকারের উদ্যোগ এটা প্রয়োজন আছে, আরো আগেই করা উচিত ছিল। তবে আমি মনে করি এটা আমার মনে হয় শুধু কথার কথা, এখানে আলোচনা করলেও মানুষকে সান্ত্বনা দিবে। নিরাপত্তা কে যে নেবে? নিরাপত্তার দায়িত্বে থাকে পুলিশ, ট্রাফিক পুলিশ নাই, যারা ডিএসআর আছে কিছু এনে এখানে তাদের দিয়ে মধ্যে মধ্যে ট্রাফিকের কাজ করা। এই বিশেষ সময়ে আমরা দেখেছি সিএসআর বাহিনী গঠন হওয়ার আগে সিআরপিএফ থাকতো। সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো মিটিং মিছিল হলে জমনিতে জমা হতো, পুলিশ থাকতো নিরাপত্তার দায়িত্বে। এখন তো সিএসআর বাহিনীগুলি পর্যন্ত শূন্যের কোঠায় এসে গেছে। কোনো একটা বাহিনী, 16টা বাহিনী ধরে গেছে গত সরকার, একটা বাহিনীও পূর্ণতা নেই, পেনশনে যাচ্ছে আর এই থাকছে, নিজে লোক নিয়োগ করবে বলে বলে তারা তাদের কাজ করছে। তবে একটা সুখবর আমি শুনলাম, তাদের একজন বিধায়কের কালকে আগামীকাল চাকরি হয়েছে, যাচ্ছে। হয়তো কয়জন বিধায়ক চাকরি পাবেন জানি না, রাজ্যপাল দেবেন আমার মনে হয়। এই খবরটা আমি জেনেছি, এটা আমার বক্তব্য। হ্যাঁ, তাদের পোস্ট ফিল আপ করা হোক, বেকারের করুক আর না করুক, বিধায়করা মন্ত্রী হোক, মোটা অঙ্কের টাকা পাক, কাজগুলি করুক সরকারি। এটাই আমার বক্তব্য। নমস্কার। এটা না, এটা কিন্তু যেহেতু আইন করেছে আইনটা মানতে হবে। তো আমি এটাই বলবো যে আজকের এই অনুষ্ঠানে যেটাকে যেন আমাদের ট্রাফিক দপ্তর থেকেও সেদিকে নজর রাখা হয়। আজকে এখানে যে বাণিজ্যিক যে যানবাহন সেগুলোর যে গতি নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্র এখন বসানো, সেটাও কিন্তু বাধ্যতামূলক করা আছে। স্পিডে আপনি চালিয়ে যাবেন, যাদের প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু এখন যে আইন অনুসারে সেখানে একটা যন্ত্র লাগানো হবে, এবং সেই যন্ত্রের কারণে আপনি স্পিডে যদি বেশি স্পিডে যদি আপনি চালান, আলটিমেটলি কিন্তু আপনি আইনের অধীনে আপনি চলে আসবেন। আমরা এটাও এখানে আইন হয়েছে যে ন্যাশনাল হাইওয়ে, যে রাস্তা থেকে 100 মিটার দূরে যেখানে লিকার বিক্রি হয়, সেই লিকার বিক্রি কিন্তু একদম রাস্তার পাশে হতে পারবে না, 100 মিটার দূরত্বে থাকতে হবে। আমি প্রায় যখন যাই বিভিন্ন জায়গায় দেখি, আমি আমাদের যিনি ফিনান্স মিনিস্টার আছেন উনার হয়তো দপ্তর, সেখানে আমি ওনার সাথে যখন আমার চোখে আসে আমি ওনাকে বলি এক জায়গায় আমি দেখে এসেছি, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়েতে পড়ে। তো আপনি একটু দেখুন বিষয়টা। এখানে তো যেহেতু আইন আছে, আইনের আমাদের পালন করা উচিত। আমরা ত্রিপুরা বিকেল স্ক্র্যাপিং পলিসি 2024 আমরা করেছি, সেখানে সরকারি, এখনো বেসরকারিতে এখনো সেটা লাগু হয়নি, 15 বছরের ঊর্ধ্বে যেসব বিকেলগুলো আছে সেগুলো কিন্তু আর চালানো যাবে না। সেগুলো নমস্কার, কে বলছেন? এখানে অলরেডি কথা হয়েছে। আমি ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ বলুন।
আপনার যে প্রোগ্রামের যে এই আমাদের স্বাস্থ্য এই পরিবহন মন্ত্রী যে অ্যাম্বুলেন্স উদ্ঘাটন করেছে আজ, তো এটার পরিপ্রেক্ষিতে কিছু বলার জন্য কল করেছিলাম। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ঘটনা হলো আমাদের পরিবহন মন্ত্রী এবং আমাদের স্বাস্থ্য দপ্তর বা আমাদের রাজ্যের যে সরকার বর্তমানে, ওই সরকার তো অ্যাম্বুলেন্স দিচ্ছে, কিন্তু বর্তমানে যে চালিত অ্যাম্বুলেন্স রয়েছে যেমন 102, এই অ্যাম্বুলেন্সের যে ডাক্তার আছে তাদের কথা কিছু বলে না, শুধু অ্যাম্বুলেন্স দিচ্ছে, আউটসোর্সিং করছে। হ্যাঁ, তো এটার বিষয়ে বলতেছিলাম যে আমাদের কথা তো কিছু চিন্তা করতে হবে না, সরকার শুধু অ্যাম্বুলেন্স দিচ্ছে, কিছু করছে না। এটুকুই কথা বলার ছিল। যদি আপনাদের মাধ্যমে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা ডক্টর মানিক স্যার শুনে থাকে তাহলে একটু উপকার হবে আর কি। এটার জন্য কল করা ছিল, এটাই আমার এখানে অলরেডি কথা হয়েছে, এখানে টিভি স্ক্রিনেও দেখানো হয়েছে যে রাঘব বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, এমওআরটিএস আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় 21শে এপ্রিল 2025-এ এই প্রকল্প চালু করেছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে, যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি যদি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান, তাহলে ওনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। হিট অ্যান্ড রান স্কিম এটা চালু হয়েছে 25শে ফেব্রুয়ারি 2022। সেখানে মৃত ব্যক্তিকে 2 লাখ টাকা অবধি দেওয়া যাবে এবং যারা গুরুতর আহত হবে তাকে 50,000 দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং এখানে 30 মে 2025-এ যে কোনো মানে 7 দিনের জন্য যে অনুমতি আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যদি নমস্কার, কে বলছেন? ত্রিপুরা সরকার থেকে সেই হ্যাঁ বলছিলাম, আজকে যে বিষয় নিয়ে কথা বলছেন যে যান দুর্ঘটনা রোধে সবার সমান দায়িত্ব রয়েছে, যে বিষয় নিয়ে কথা বলছেন আজকে। তো দেখুন, আজকে যে প্রোগ্রামটা হয়ে গেল যে যে অ্যাম্বুলেন্স রয়েছে 16টা 17টা আমার ঠিক মনে নেই, তো পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে ভাগ করে দেওয়া হয়েছে এই অ্যাম্বুলেন্সগুলিকে। সাধুবাদ জানিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এবং তিনি পরিবহন মন্ত্রী চৌধুরী মহোদয় এবং বিজেপি সাহেব তিনি রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই ওনার মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। অবশ্যই এখানে পুলিশের ডিপার্টমেন্টের মধ্যে কিছু অ্যাম্বুলেন্স থাকবে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে করে দেওয়া হবে, হাসপাতালের সম্ভবত হাসপাতাল ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে দেওয়া হবে। তো এই উদ্যোগটা কিন্তু আরো আগে নেওয়া হয়েছিল সম্ভবত বিপ্লবদের, যখন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বিপ্লবদের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের, তখন কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছিল এবং অনেক সেই অ্যাম্বুলেন্স মানে ট্রাভেলার, এটাকে সিপিএ ট্রাভেলার বলে, ট্রাভেলারকে অ্যাম্বুলেন্স বানিয়েছে। তো সেম লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লবদের থাকার হিসাবে কিন্তু অনেক জায়গাতে দেওয়া হয়েছে, অনেক হাসপাতালে দেওয়া হয়েছিল। তো দেখুন আজকে যখন আগরতলা দেখেন অনেক ডিস্ট্রিক্ট থেকে যখন দেখবেন রুগী নিয়ে আগরতলাতে মানে আইজিএম বা মানে আমাদের সিপিতে আসে, তখন দেখবেন অনেক অ্যাম্বুলেন্স লাইট চলছে কিন্তু হর্ন বাজছে না, মানে অ্যাম্বুলেন্সের সাউন্ডটা সাইলেন্ট বাজছে না। অনেক অ্যাম্বুলেন্স দেখবেন সাইলেন্ট বাজছে, লাইট জ্বলছে না। আর অনেক অ্যাম্বুলেন্স দেখবেন সাইলেন্ট এবং লাইট করে জ্বলছে না, সেম লাইট অ্যাম্বুলেন্সের মধ্যে। তো এগুলিকে সরকারের নজর দেওয়া খুব দরকার। প্রথমে আমি আপনার মাধ্যমে টেলিভিশনে আপনার চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে বলছি, সহকর্মীরা বলছি যে একটা বড় সিদ্ধান্ত নিচ্ছেন ভালো কথা, কিন্তু আগের সিদ্ধান্তগুলি ঠিক মনে চলছে কি না ওইগুলির সঙ্গে মানে ওইগুলিকে দেখতে হবে। আবার আপনাদের প্রতিবাদী কর্মে আপনার 24-এর মাধ্যমে দেখি অনেক নিউজ যে অ্যাম্বুলেন্সে ড্রাইভার ঘুমিয়ে রয়েছে মদ খেয়ে, রাত 2টার সময় অ্যাম্বুলেন্স ড্রাইভার ঘুমিয়ে রয়েছে মদ খেয়ে, অ্যাম্বুলেন্সের মধ্যে তেল রয়েছে, সব রয়েছে, অ্যাম্বুলেন্স মধ্যে এবার ড্রাইভার মদ খেয়ে ঘুমিয়ে রয়েছে। এটা রিসেন্ট অনেক জায়গাতে হয়েছে, পেপারে উঠেছে। তো ওইগুলির ক্ষেত্রে কিন্তু যে মানে ওই হাসপাতালে যিনি এইচডিএমও রয়েছে বা ইনচার্জ রয়েছে, ওনারা কিন্তু স্ট্রিক্টলি অ্যাকশন নিতে হবে, কিন্তু ওই অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাই না, কোনো সময় দেখতে পাই না।
এটা কেমনে রফা করে জানি না। আর এখানে দেখবেন যে অ্যাম্বুলেন্স ঠিক আছে, আবার ড্রাইভার ঠিক আছে, কিন্তু তেল নেই, অনেক জায়গাতে হয়, পেপারে উঠে। তো এগুলি কেন হচ্ছে, ওই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে নজর হবে। আর লাস্ট একটা কথা বলছি, আমাদের মন্ত্রী, পরিবহন মন্ত্রী সুশান্ত বাবু যে কথা বলেছেন যে অ্যাক্সিডেন্ট হলে কোনো রোগকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয় 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে, ভালো কথা, আর একটা কথা বলছি, ওইখানে কিন্তু অনেক লোকের বসে থাকবে তখন অ্যাক্সিডেন্ট হয়। এটা আপনার মনে করতে, আমি আমার থেকে বলছি, বা কিভাবে অ্যাক্সিডেন্টটা করানো যায়, অনেক কিভাবে দেখবে। অনেকে এখন ট্যাবলেট খেয়ে থাকে, ড্রাগস খেয়ে থাকে, তো অ্যাক্সিডেন্টটা হলে নিয়ে যাবে, 25,000 টাকা উপের পাবে, ওই হাতে কিন্তু চলবে। আমি অনেক কমেন্ট দেখছিলাম, অনেক পাবলিক এই কমেন্ট করেছে, অনেক ইয়ং বয়সে যারা করেছে যে তাহলে তো অ্যাক্সিডেন্ট করিয়ে নিয়ে যায় হাসপাতালে 25,000 টাকা পেয়ে যাবে। তো বুঝলাম না যে জয়ন্তবাবু উদ্যোগটা ভালো, যে হাসপাতালে নিয়ে গেলে 25,000 টাকা পাবে অ্যাক্সিডেন্ট, কিন্তু এটা সত্য সাপেক্ষ কিভাবে কি করতে হবে না করতে হবে, ওইটার একটা নির্দিষ্ট একটা পরিসংখ্যান, একটা মানে একই সংখ্যা একটা ক্লিয়ার করতে হবে, কিন্তু ওইটার উল্টা কিন্তু পাবলিক যারা উল্টা যারা খারাপ ব্যক্তি তারা কিন্তু উল্টারাই অর্ডার গ্রহণ করবে না। তারপরেও সর্বোপরি মুখ্যমন্ত্রী মানিক মহোদয়কে ধন্যবাদ এতগুলি একসঙ্গে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বিপ্লবীদের মতো আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এটা চালু করেছেন, যদি দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ব্যক্তিকে, মানে চিকিৎসা যে কোনো আমাদের যে অনুমোদিত যে হাসপাতাল, সেখানে ট্রিটমেন্ট হলে 1,50,000 টাকা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা সেখানে করা হয়েছে। আমাদের রোগ অ্যাক্সিডেন্টের সবচেয়ে বড় যে বিষয়, আমাদের সবাই কিন্তু সতর্ক থাকতে হবে, কিন্তু এটা একটা আনফর্চুনেট যে আমরা সব জেনে শুনেও কিন্তু আমরা এগুলো পালন করি, সব জানি, কিন্তু শিক্ষিত থেকে আরম্ভ করে যেই হোক, যে কোনো মানুষ আমরা জানি এইভাবে আমার সড়ক পার হতে হবে, আমার এইভাবে চলতে হবে, যিনি ড্রাইভিং করছেন উনিও জানেন, কিন্তু মাঝে মাঝে কন্ট্রোল থাকে না, বা ওই সময়ে দেখা যায় যে একটা ভুল করে বসে, কিন্তু ভুলের জন্য কি ভুলের মাসুল কি দিতে হয় সেটা কিন্তু আমরা জানি, যে জীবন হানি হতে পারে, পুরো ফ্যামিলি সর্বশান্ত হবে। আর যেটা আমি বললাম, আমাদের রাজ্যের এবং দেশেরও একটা মানব সম্পদ আমরা হারাতে পারি। এখানে আমরা যে এই অ্যাম্বুলেন্সগুলো, অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলো সেখানে একটা বিরাট ভূমিকা পালন করবে রাজ্যের মানুষকে সুরক্ষা প্রদান করতে, এবং রোড অ্যাক্সিডেন্টের শিকার যে ব্যক্তিরা থাকবে তাদেরকে নিয়ারবাই বা নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে, তার জীবন বাঁচাতে। এবং এটা যদি আমরা করতে পারি, ডিজিপি সাহেব যেটা বলেছেন যে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা এবং অ্যাক্সিডেন্টে মৃতের সংখ্যা আমাদের রাজ্যে কিন্তু অনেকটাই কমে গেছে বিগত দিন থেকে। ন্যাশনাল হাইওয়ের সংখ্যা বেড়েছে, যানবাহনের সংখ্যা বেড়েছে, স্পিড সেখানে লিমিট অনেকে মানতে চায় না, অনেকে হেলমেট পরতে চায় না। প্রতিনিয়ত আমাদের দপ্তর থেকে আমরা সচেতনতা করে যাচ্ছি যে হেলমেট পরুন, জীবন বাঁচান। অনেকে একটা বাইকের মধ্যে 3জন 4জন ছেলে মেয়ে পরিবারকে নিয়ে যাচ্ছে, ট্রাফিক যদি ধরছে তখন ট্রাফিকের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে গালমন্দ করা হচ্ছে। সেই জিনিসগুলো মনে রাখতে হবে যে আমাদের প্রতিটা লাইফ ইম্পর্টেন্ট, প্রতিটা লাইফ প্রেশাস, এবং লাইফ বাঁচাতে গিয়ে ভারতবর্ষের সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিবহন দপ্তর, পুলিশ, ট্রাফিক, আমরা যৌথভাবে সম্মিলিতভাবে সেটা প্রয়াস চালিয়ে যাচ্ছি। এই অ্যাম্বুলেন্সগুলো প্রদান আজকে তারই লক্ষণ বন্ধুরা। তার আগে ইন্টারসেপ্টর যুক্ত ভেহিকেল যা স্পিড লিমিট বা অ্যাক্সিডেন্টকে অনেকটাই সেখানে কন্ট্রোল করেছে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাস্তার মধ্যে আপনারা দেখবেন যে বোলেরো গাড়ির মধ্যে, বিভিন্ন আর্টিগা গাড়ির মধ্যে বিভিন্ন ইন্টারসেপ্টর লাগানো ভেহিকেলগুলো দাঁড়িয়ে রয়েছে। এটা অনেকটাই সুবিধা হয়েছে আমাদের রোড সেফটির ক্ষেত্রে, এবং আজকের এই অ্যাম্বুলেন্সগুলো তাতে একটা বিরাট ভূমিকা পালন করবে। আমি ব্যর্থহীন ভাষায় সেটা আজকে আশা প্রকাশ করছি। তার পাশাপাশি আমরা নিশ্চয়ই দেখেছি, শুনেছি যে 2012 সালে মুনির কাছে দিল্লিতে নমস্কার, কে নির্ভয়া কাণ্ড ঘটেছিল। সারা হ্যাঁ, ইদানিং 2020 করোনার টাইমে 102 সার্ভিস দিছিল,
এটা একটা প্রাইভেট কোম্পানির মধ্যে সার্ভিস করতো। এই সময় সিএম আসছিল স্যার বিপ্লব, তারা ছিল বিপ্লবের। এখন অব্দি 102 যে যারা সার্ভিস করতেছে, ইএনটি একজন আছে আর পাইলট আছে একটা গাড়ির মধ্যে। ওই জায়গাটার মধ্যে ওখানে অব্দি 5 বছর ধরে আমরা অনেকই কাজ করতেছে। ওইখানে কোনো পিএফ এর কোন অ্যাকাউন্ট হয়েছে না, না পিএফ এর না তো টাকা, না অ্যাকাউন্ট, না স্যালারি ভালো মতো পাই, কোনো কিছু পাইতেছি না। এর মধ্যে যেহেতু ওখানে অব্দি চলতেছে, এখন তো সার্ভিস দিতে এটা সার্ভিস ভালোই। অ্যাম্বুলেন্স তো আমরা সবার প্রাইভেট যারা মানে বাড়ি ঘরে থাকে, আমরা তো অ্যাকচুয়ালি তো প্রায় বাড়ি ঘরে থেকে মানে যেটা অসুবিধা করে করোনা টাইমে কাজ করতে হয়। এখন অব্দি আমাদের কোনো সলিউশন হচ্ছে না, সবকিছু দায়িত্ব হচ্ছিলাম। সেই কারণে আমি একটা জায়গাটা আমি একটা ফোন করলাম। সারা দেশে তদানীন্তন সরকার দিল্লিতে যারা ছিলেন এবং সারা দেশে মহিলা নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় দিল্লির রাজপথে সেখানে মানুষ নেমেছিল। সারা দেশে নির্ভয়া কাণ্ডের সেখানে প্রতিবাদ হয়েছিল, ঝড় উঠেছিল। একটা মেয়েকে সেখানে গ্যাং রেপ করা হয়েছিল এবং একটা বাসের মধ্যে করা হয়েছিল। তারপর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে বিএলটি সিস্টেম চালু করতে হবে এবং তারই অঙ্গ হিসাবে ভেহিকেল লোকেশন ট্র্যাক, একটা গাড়ি কোথায় আছে তার মধ্যে সেই যন্ত্র বসিয়ে দেওয়া হবে, বটন বসিয়ে দেওয়া হবে। যদি কোনো অত্যাচারিত হয় কোনো মহিলা, ওই বটনে টিপ দিলে আমাদের পরিবহন দপ্তরের সঙ্গে সেটা ডাইরেক্ট কানেক্টেড থাকবে এবং পরিবহন দপ্তরের তরফ থেকে, পুলিশের তরফ থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে ওই মহিলাকে সেখানে উদ্ধার করার ব্যবস্থা করা হবে। এই ভিএলটি যে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং যে সিস্টেম, সেটা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের শুভ সূচনা হচ্ছে। আমি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার বক্তব্যের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আপনারা ট্রাফিক বিধি মেনে চলবেন যাতে করে আমাদের রাজ্যে रोड एक्सीडेंट यहाँ मर्डर केस रजिस्टर हो रहे हैं, उससे ऑलमोस्ट 2 टाइम्स डेथ रोड ट्रैफिक एक्सीडेंट में हो रहे हैं, डिस्पाइट द फैक्ट कि हम नेशनल एवरेज से काफी कम है। पिछले साल करीब 226 लोगों की डेथ हुई रोड ट्रैफिक एक्सीडेंट में, जबकि 116 मर्डर केसेस हुए हैं। तो ऑलमोस्ट 2 टाइम्स वो बढ़ रहा है। लेकिन हम फिर भी बहुत अच्छा कार्य कर रहे हैं। जैसा कि ये देखा गया है कि रोड पर लैख पॉपुलेशन जो एक्सीडेंट हो रहे हैं, नेशनल एवरेज, भारत का एवरेज वो करीब 33.5 एक्सीडेंट पर लैख पॉपुलेशन है। त्रिपुरा में वो 14 है, 14, आधे से भी कम पर लैख पॉपुलेशन में एक्सीडेंट हो रहे हैं। डेथ जहां तक है, डेथ भी ऑलमोस्ट आधा है, 12 के करीब लोगों की डेथ होती है पर लैख पॉपुलेशन नेशनल एवरेज जो है। हमारा ये करीब 5.9 है, आधे से भी कम। तो उस तरीके से हम लोग बहुत अच्छा कर रहे हैं, लेकिन इसमें फर्दर स्कोप है। और 24 लाख चलते ना লাইভে আছেন আপনি? हेलो हेलो আপনি কথা বলুন। हेलो কথা বলুন। হ্যাঁ, খবরটা দেখলাম অ্যাম্বুলেন্স তো বহুত আছে কিন্তু ডাক্তার তো নাই। এরপরে খারাপ 2-3 এই বিধানসভার কথা দিয়ে চললে 60টা বিধানসভা আছে, অনেক জায়গা তো লুটে পুটে খাই যাচ্ছে। আমরাও একজন কার্যকর্তা, তারা যারা নেতাগিরি করে তারাই সব খায়, আমরা তো শুধু নেতা, কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। ভবিষ্যতে 28-এর লাগে রেডি খাওয়া খাওয়া খালি করে বাদ যাওয়ার লাগে। এরা জেলার সংবাদ পাবে, আমি
জানাতে চাই একটু মুখ্যমন্ত্রী থেকে জানিয়ে দেন। নমস্কার। और निश्चित तौर पर आज का जो ये कार्यक्रम है, इसके बाद में जो रोड सेफ्टी के लिए एम्बुलेंसेज जो विभिन्न प्लेसेस पर प्लेस की जाएंगी प्रदेश में, उससे निश्चित तौर पर जो इमरजेंसी केयर है उसमें इम्प्रूवमेंट होगा। ऐसा कहा जाता है कि अगर फर्स्ट 1 गोल्डन आवर जिसे बोलते हैं, फर्स्ट आवर में अगर किसी को जो आहत है, इंजर्ड है, उसको मेडिकल एड मिल जाए तो ऑलमोस्ट 50% डेथ्स को हम कम कर सकते हैं। ये जो लॉ कमीशन ऑफ इंडिया ने अपनी रिपोर्ट में बोला है, इसके अलावा और बहुत सारी रिपोर्ट हैं। तो 50% हम एक्सीडेंट्स को कम ऐसे ही कर सकते हैं अगर टाइमली उनको मेडिकल एड मिल जाए। ড্রাইভারের দিকে হ্যাঁ বলুন। একদম পারবেন না। বেতনের যারা তারাও স্ট্রাইক করে, কি ব্যাপারে করলো? আগামী দিনে এই ড্রাইভার গুলো আন্দোলনে নামবে কেন? এতগুলো অ্যাম্বুলেন্স ড্রাইভার, আগেও অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছে, ওনারা বেতন পান না। আর এনে ঘটা করে মানে খুব প্রচন্ড করে মানে মানে করলো, অ্যাম্বুলেন্স উদ্বোধন করলো, করুক, ঠিক আছে। এদেরকে কি বেতন দেবে? সরকারি স্বীকৃতি দিয়েছে ওনাদেরকে, ড্রাইভারদেরকে? আগে এটা বলুক, বলে হ্যাঁ আমরা এই ড্রাইভার গুলোকে সরকারি চাকরি দিয়েছি, এটা বলুক আগে। সরকারি চাকরি দিয়েছে না থেকে দিয়েছে এই ড্রাইভারদের? 1 মাস 2 মাস 6 মাস পরে আন্দোলন, এই আন্দোলনে ড্রাইভারের বেতন নাই, রুগী রাস্তায় পড়ে থাকে, নিয়ে যেতে পারছেন না, ড্রাইভার বলছে না আমাদের বেতন দেয় না, নিয়ে যেতে পারবো না। এইগুলো কি? আগে তাদেরকে সরকারি চাকরির নিয়মিত ওটা দেখ, কাগজটা দেখ, তারপর এই যে অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে আপনারা একদম বলবেন যে আমাদেরকে সরকারি একটা দেন যে আমাদেরকে বের করতে পারবেন না। এটা আমি বলবো। ত্রিপুরা রাজ্যে পোস্ট, প্রচুর পোস্ট খালি আছে, প্রচুর পোস্ট, মুখ্যমন্ত্রী কোনো নাই। সেদিক থেকে বোধ হয় এই রাজ্যের মানুষের কাছে আজকের বিষয়বস্তু উঠে এসছে আলোচনার প্রেক্ষিতে যে বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী দিয়েছেন। কিন্তু তারপরও বলা যেতে পারে আপনাদের প্রত্যেকের যেমন দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সর্বোপরি যে নির্দেশাবলী রয়েছে তাও পালন করা দরকার। আর তার পাশাপাশি এও জেনে রাখা দরকার, মনে রাখবেন আপনার স্বাস্থ্য যেমন আপনার কাছে, ঠিক মনে রাখবেন আপনার জীবন সুরক্ষা আপনার কাছে। আপনার জীবনশৈলী আপনাকে অনেক কিছু শেখাবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।